হয় বিচার ব্যবস্থার ভেতরেও আছে, বাইরেও আছে, বিচারপতিদের সবারই চিন্তা হচ্ছে আমি কি করলে কে আমার বিরুদ্ধে কথা বলবে, কোন একটা গোষ্ঠী তার বিরুদ্ধে কিছু একটা নিয়ে জোরে আওয়াজ তুললেই তো শেষ। আমাকে মানে বিচার আদালতের বিচারকদের অনেকে বলেছেন যে তারা আসলে প্রতিটা রায় দিতে সময় তারা মানে এই ব্যাপারটা তাদের বিবেচনার মধ্যে থাকে। হাসান কামাল ভাই, আপনি যদি এই দুইটা বিষয় একটু মিলায় বলতেন। না, এটা তো ধরেন সারা যেটা বলছে কিংবা আপনার পার্সোনাল যে এক্সপিরিয়েন্স, আমাদের এক্সপিরিয়েন্সের থেকে আলাদা কিছু না। প্রথমত বিচার বিভাগেই ধরেন সবচেয়ে বেশি শেখ হাসিনা যেটা করছিল সেটা হচ্ছে যে অন্যান্য সরকারও ধরেন জনগণকে নিপীড়ন করে, নির্যাতন করছে আর কি আমাদের সরকারগুলি। তো সেইগুলি ব্যবহার করতে হয় পুলিশকে, আমলাকে, অথবা ব্যবসা আর্মিকে, এরকম বিভিন্ন ইনস্টিটিউশনকে ব্যবহার করছে। গত 15 বছরের যেটা বিশেষ বৈশিষ্ট্য ছিল, এটা ছিল শেখ হাসিনা সবচেয়ে বেশি ব্যবহার করছিল বিচার বিভাগকে। কারণ তাতে যেটা হয়েছে যে বিচার বিভাগের ব্যাপারে, বিচার বিভাগের আসলে বিচারের তার কোনো চরিত্র ছিল না। এটা হচ্ছে একেবারেই পুলিশের চাইতো একটা এক্সটেনশন ছিল, মানে সরকারের নিপীড়ন যন্ত্রগুলির মধ্যে তার অবস্থান পুলিশের নিচে নেমে আসছিল। এখন এইবার যখন আসলে অভ্যুত্থান হয়েছে, অভ্যুত্থানের পরে প্রতিক্রিয়াটাও সেরকম হয়েছে। প্রতিক্রিয়া হচ্ছে এরকম যে বিচারপতিদের কি আসলে ছাত্ররা গিয়ে ঘেরাও করছে, কি আসলে তারা ওইখান থেকে পালায় গেছে, বিচারপতিরা ধরেন কি বলে যে আর্মির শেল্টারে গিয়ে উঠছে, তাদের তালিকা দেওয়া হয়েছে, তাদেরকে ধরে বাচ্চারা এখানে, মানে বিচার বিভাগের যে মর্যাদা, একটা গণতান্ত্রিক ব্যবস্থার যে এটা লাস্ট রিসোর্ট, এইটা তো ধরেন একেবারেই নাই হয়ে গেছে আর কি। বরং পুলিশকে যেরকম মারছে বিচার বিভাগের লোকদেরকে এরকমই ধরেন এই একই আচরণ হচ্ছে। তাহলে সেই জায়গা থেকে পরবর্তীকালে এটাকে যে আসলে রিকভার করার জন্য যে কোনো সুস্থ উদ্যোগ নেওয়া, সেটা আসলে আমার চোখে পড়ে না। আপনি দেখবেন যে প্রথম থেকে এটা এরকম একটা পরিস্থিতির ভেতর দিয়ে গেছে যে ওইখানেই অনিয়ম প্রথমে শুরু হয়েছে। ধরেন প্রথমে অ্যাটর্নি জেনারেল নিয়োগ হয়েছে, কিভাবে নিয়োগ হয়েছে এটা কেউ জানেন? তো অ্যাটর্নি জেনারেল এবং চিফ জাস্টিস একই চেম্বার থেকে নিয়োগ হয়েছে। এটা ধরেন এই ঘটনা ধরেন এটা একটা খুব মানে ওইভাবে যদি দেখেন একটা বিচার বিভাগের ধরেন আপনার স্বাভাবিক থাকবে, এটার একটা ধরেন ব্যালেন্স থাকবে, এটা সম্পর্কে মানুষের শ্রদ্ধা থাকবে। ওই জায়গাগুলি তো আসলে প্রথমেই আসলে শুরু করা যায় না আজকে পর্যন্ত, এটার মধ্যে এখন পর্যন্ত। তবে মানে আমি ডেভিলস অ্যাডভোকেট হিসেবে খালি একটা কথা বলি যে বিচারপতি সৈয়দ রেফাত আসলে খুব বেশি চেম্বার করেন নাই, সেই অর্থে তাকে আসলে একই চেম্বার থেকে বলাটা মানে এটা হয়তো উনার পিতার চেম্বার মূলত, কিন্তু উনি তো আসলে খুব বেশি উনি বিদেশে ছিলেন। এটা আপনিও জানেন, আমিও জানি, আমাদের জানা একটা কোটেশন বলি, আবারও মানুষ বলবে যে একই সুরে কথা বলতেছেন। ওই যে কথা আছে না যে আপনার তো কেবলমাত্র বিচার করলে হয়, আপনাকে শো করতে হয়, আপনাকে শো করতে হয় যে আপনি বিচার করছেন। সো এইটা আমি এই ব্যাখ্যা জানি। আমি তো চিফ জাস্টিসের ইন্টিগ্রিটি, অনেস্টি নিয়ে কোনো কথা বলতেছি, আমি এমনকি অ্যাটর্নি জেনারেল নিয়েও কোনো কথা বলতেছি না। কিন্তু কথা হচ্ছে আপনি যখন কোনো একটা সিস্টেমের বিপরীতে, একটা ধরেন সিস্টেম ধ্বংস হয়ে গেছে, এই সিস্টেমটাকে আপনি রিকভার করার জন্য যাদেরকে দায়িত্ব দিচ্ছেন, সে দায়িত্ব দেওয়ার পদ্ধতিটা মানুষ কোনভাবে দেখবে, সেই দেখানোর জায়গাটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, অন্তত বিচারের প্রশ্নে। অন্যান্য জায়গাগুলি এত গুরুত্বপূর্ণ না। একটা গণতান্ত্রিক সমাজের জন্য বিচার বিভাগ, তার স্বাধীনতা, তার মর্যাদা, তার ইন্টিগ্রিটি, তার এই রকমের জায়গাগুলি যেই রকম আসলে শো করতে হয় এবং যেভাবে এটা মেনটেন করতে হয়, সেইটা যদি আপনি বিচার বিভাগে না করে পুলিশকে যেভাবে রিফর্ম করছেন কিংবা করার চেষ্টা করতেছেন, একইভাবে যদি বিচার বিভাগকে মনে করেন, সেটা আসলে কোনো কাজে আসবে হাসান কামাল ভাই, কাজে আসছে না। একটা উচ্চ আদালতের বিষয়টা তো আমরা যেহেতু উচ্চ আদালত একদম ঢাকায়, আমাদের পক্ষে যেহেতু আপনি ইচ্ছা করলেই সেই কোর্টে বেঞ্চে গিয়ে আপনি বসতে পারেন বা আপনার মতামত দিতে পারেন। আমি বিচার আদালতগুলির কথা যদি জানতে চাই, হাসান কামাল ভাই, বিচার আদালত কি মোরলেস আনিসুল হক ভাই যেমনি চালাইতেন আসিফ নজরুল স্যারও সেমনি চালাইতেছেন? মানে আমার কাছে ধরেন, আমি আপনার নাম বলছি না, কিন্তু আমার কাছে বিভিন্ন সময় কেন এখন এক ধরনের ধারণা হয়েছে মানুষের যে আমি বোধহয় একটু কথা বলি বা আমি কথা বললে কোনো কাজ হইতে পারে কিনা। আপনার যেরকম অভিজ্ঞতা, আমার খুব কম মানুষের সাথে পরিচয়, কিন্তু তাদের এদিক থেকে যে ফোনগুলি আমি পাইছি এবং যে ধরনের প্র্যাকটিস, ধরেন কেবল আসিফ নজরুলের জায়গা থেকে বললে হবে না, সামা চলে গেল, কোর্টগুলিকে যেভাবে ধরেন বিএনপি এবং জামাত, তাদের আইনজীবীরা
যেভাবে অফিস দখল করছে এবং যেভাবে প্র্যাকটিস দখল করছে, যেভাবে বিচারকদেরকে আসলে জিম্মি করে, সেইখানে ধরেন সারা যেটা বলছে যে যদি তাদের পক্ষে রায় না হয় তাহলে ঢাকা কোর্টের ব্যবস্থা তো দেখছেন আপনি। হুম হুম। তো এই ঘটনা তো আগের আদালতের ব্রাহ্মণবাড়িয়ায় যেটা হয়েছে, পরের বার এটা ইয়েতে তাই হয়েছে, ঢাকা কোর্টে তাই হয়েছে। এবং সেই জাজেরই তো ধরেন, সেই জাজ কেন ভিডিও করছে সেই জন্য তার পানিশমেন্ট হয়েছে, Absolutely. কিন্তু যারা এটা করছে তাদের কি হয়েছে? রাইট। সো এগুলি মিলায় আমি বিচার আদালত কেবলমাত্র বিচারের ম্যাজিস্ট্রেট কিংবা আসলে সেশন জাজ কিংবা জাস্টিস এদেরকে দিয়ে বিচার আদালত না, এদের বাইরে আমরা যারা আসলে ওইখানকার কোর্ট অফিসার হিসেবে কাজ করি, আমরা যে দলীয় চর্চাটা করছি, আমরা যেভাবে এটাকে কন্ট্রোল করছি, এবং এইটার সাথে আসলে মানে আসিফ নজরুলদের নিষ্ক্রিয়তা বলেন কিংবা আসলে অপারগতা বলেন কিংবা ধরেন ইচ্ছার অনিচ্ছা কি আছে আমি জানি না, সেগুলি যদি মিলায় দেখেন তাইলে এই জায়গাটা কোনোভাবে কোনো উন্নতি হয় নাই, এইটুকু বলা যাবে। অ্যাডভোকেট হাসান কায়ুম, আমি বিচার বিভাগ সম্পর্কে আপনাকে যেহেতু পাইলাম, এটা আমার শেষ প্রশ্ন। আপনি দেখবেন যে সম্প্রতি উপদেষ্টা পরিষদ অন্য কোনো কাজ করতে পারে না, কিন্তু উপদেষ্টা পরিষদ বৈশা, ডক্টর ইউনূস চেয়ারে বৈশা কাউকে গ্রেপ্তার করলে 12 ঘন্টার মধ্যে পরিবারকে জানাইতে হবে, এই সিস্টেম করছে। অথচ এপিলেট ডিভিশন, আপনি জানেন ব্লাস্টের সঙ্গে একটা মানে 55 ডিএলআর এটা আছে, ব্লাস্টের সঙ্গে একটা মামলা, এপিলেট ডিভিশন কিন্তু স্পষ্ট বলছিল 1 ঘন্টার মধ্যে জানাইতে হবে, কারণ 12 ঘন্টা একটা মানে ইটস লাইক, মানে আপনি জানেন যে বাংলাদেশে 12 ঘন্টা কি কি হইতে পারে। এখন এপিলেট ডিভিশনের যে রায়ের উপর 2016 সালের যে রায়ের উপর ভিত্তি করে উপদেষ্টা পরিষদ এই সিদ্ধান্ত নিল, সেই রায়টা দিছিল হচ্ছে আপনি জানেন বিচারপতি এসকে সিনহা, সৈয়দ মাহমুদ হোসেন উনিও প্রধান বিচারপতি হয়েছিলেন, বিচারপতি হাসান সিদ্দিকী উনিও প্রধান বিচারপতি ছিলেন, মির্জা হোসেন হায়দার উনিও প্রধান বিচারপতি ছিলেন। ইনারা যে রায়টা দিচ্ছেন স্পষ্টত এটা শেখ হাসিনা সরকারের খুশি করার জন্য, আমি যদি ওনাদের প্রতি শ্রদ্ধা রেখাও বলি যে এটার 1 ঘন্টা জায়গায় এটা উনি 12 ঘন্টা বলছেন। এখন এই উপদেষ্টা পরিষদের কি এমন দরকার লাগলো যে কাউরে আপনি আনলফুলি, মানে আনলফুলি না, পুলিশ এসে কাউরে গ্রেফতার করে নিলে আপনি পরিবারে জানাবেন হচ্ছে 12 ঘন্টা পরে, মানে এটা কেন জরুরি হয়েছে হাসান ভাই? এবং এইটা আপনারা এটা নিয়ে নিশ্চয়ই বলতেছেন বা আপনি লক্ষ্য করতেছেন, এটা কি বলবেন এটা বলেন তো, এটা সরকারের এটা নিয়ে কই যায়? আমাদের ধরেন এই যে সারা ওই ডিএলআর নিয়ে আমার সামনে কপি করে, এই যে শাহবাগে আমি একবার কোন আসামিকে ছাড়া আনার জন্য গেছিলাম, ও ছিল আমার সাথে, ওই রায়ের কপি করে ওদের কাছে মানে কপি দিয়ে আসছে যে পুলিশদের ব্যাপারে অ্যাপেলেট ডিভিশনের ডিসিশনগুলি কি। কিন্তু এটা কখনোই বাংলাদেশে দুইটা জিনিস হয়, মানে পুলিশ এটাকে কোনোদিনই আমলে নেয় নাই, কোনোদিন ওই অ্যাপেলেট ডিভিশনের জাজমেন্ট এখানে প্র্যাকটিসের মধ্যে আসে নাই, এটা একটা। আর দুই হচ্ছে যে এখন যেগুলি বলা হচ্ছে সেগুলি যে আসবে না, এটা আপনি ধরেন আপনার গতকালকে সবচেয়ে গুরুত্বপূর্ণ মামলার আসামি, ধরেন সবচাইতে বিচার বিভাগের জন্য সবচেয়ে কলঙ্কিত লোকও হইতে পারে, এবিএম খায়রুল হককে আসলে আদালতে উপস্থিত না করে একজন পুলিশ অফিসার তার অর্ডার করাইতে চাইছে, ম্যাজিস্ট্রেট তাকে আসলে কোর্টে অ্যাপিয়ার করানোর জন্য বলছে, সেইটা সে মানে নাই, সময় দিছে তারপরে মানে নাই, তারপরে যখন জিজ্ঞেস করছে যে কেন আনা হয় নাই, সে বলছে আনা হবে না। এবং এইটার আজকে তাকে কন্টেম্প নোটিশ ইস্যু করতে হয়েছে যে এইটা তার আসলে রেজিস্ট্রারের মাধ্যমে চিফকে জানাইতে হবে কিনা। এখনকার পুলিশ, যে পুলিশকে আপনি বলতেছেন সবচেয়ে দুর্বল, যে পুলিশকে আপনি বলতেছেন যে যাকে দিয়ে আইন শৃঙ্খলার কোনো কিছুই রক্ষা করা যায় নাই, সেই পুলিশের ভূমিকা হচ্ছে এইরকম। তো তাকে আসলে 12 ঘন্টা, তো এটা একটা হাস্যকর ব্যাপার, এটার কোনো ধরনের কোনো খবর রাখে না নাকি প্রিন্টের আসলে মানে নিউজের ভুল আমি জানি না, এগুলি হইতে পারে যে কোনো রকমের ধরেন 1 ঘন্টা 12 ঘন্টা হয়ে গেছে বা কি হয়েছে, কিন্তু এরকম অজস্র ঘটনা ঘটতেছে।